2024 লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেল বাংলায় সবুজ ঝড়। গতকালই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করলেন এবং সংসদে ভূমিকা ঠিক কি হবে তাও তিনি বলে দিলেন সেখানে, এবং আন্দোলনের ঝাঁজ যে বাড়বে তাও তিনি বার্তা দিয়েছেন। কিন্তু তারপরেও যেন কোথাও গিয়ে পদ্ম কাঁটা আটকেই আছে। কেন বলছি এ কথা? তার কারণ লোকসভা ভোটে কলকাতার 2টি আসনে তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে ফুটল পদ্ম ফুল। তার মধ্যে হেভিওয়েট কাউন্সিলরদের ওয়ার্ডও আছে। কোন কোন ওয়ার্ডে এগিয়ে বিজেপি, কেন তৃণমূল পিছিয়ে, তাই নিয়ে পর্যালোচনা করব। তার পাশাপাশি অন্য একটি খবরেও নজর রাখবো, জানিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা চলছে। প্রশ্ন উঠছে যে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি আইন হাতে তুলে নিলেন। নিউ টাউনের হোটেল মালিককে মারধরের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। এবার দ্বিতীয় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। কি আছে সেই সিসিটিভি ফুটেজে রাখবো আপনাদের সামনে। তার আগে আজকের ছকভাঙা 6টার বিষয় আসুন দেখে নিই। জয়ের পরেও বিঁধে রয়েছে পদ্ম কাঁটা এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। কলকাতার 144-এর মধ্যে 45টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি এবং ধরাশায়ী একাধিক হেভিওয়েট কাউন্সিলরও। আসবো পরেরটায়। নিউ টাউনের সোহমের মস্তানি। এবার রেস্তোরাঁর বাইরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলো হোটেল কর্তৃপক্ষ। যে ফুটেজ প্রকাশ্যে আনার কথা বলেছিল সোহম, এবং সেই ফুটেজেও দেখা যাচ্ছে যে সোহমের নিরাপত্তা রক্ষীরাই রীতিমতো এগিয়ে যাচ্ছে। সোহমের নিরাপত্তা রক্ষীরাই হোটেল কর্মীদের উপর চড়াও হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ অর্থাৎ দ্বিতীয় সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট। পরবর্তীতে নিজে মারধর করে মিথ্যা অভিযোগ করছেন সোহম চক্রবর্তী, দাবি করছেন রেস্তোরাঁর মালিক। অর্থাৎ এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। কিন্তু প্রথমেই অবশ্যই যেদিকে নজর রাখতে হচ্ছে যে লোকসভা ভোটে বিপুল জয়ে পুরো এলাকায় তৃণমূলে এবার পদ্ম কাঁটা। কলকাতার 2টি আসনে তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে পদ্ম ফুল ফুটেছে। কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 45টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ঠিক যেরকম বলছিলাম যে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ওয়ার্ডেও এগিয়ে রয়েছে বিজেপি। আর কোন কোন ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি দেখাবো। 24-এর লোকসভা নির্বাচনে 19-এর জেতা একাধিক কেন্দ্রেই এবার বিজেপিকে ক্লিন বোল্ড করেছে তৃণমূল। 18 থেকে 12-এ নেমে গেছে পদ্ম শিবির। কিন্তু এসবের মধ্যেই তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় কিন্তু বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। 144 ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরো ভোটে যেখানে মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টো দিকে 2022-এ কলকাতা পুরসভায় 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। এবার তাদের লিডের সংখ্যা কমে হয়েছে 98। আরও ইঙ্গিতপূর্ণ বিষয় হলো কলকাতার 2টি আসন, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হলেও বহু হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল। তাদের মধ্যে অন্যতম তৃণমূল বিধায়ক দক্ষিণ কলকাতার জেলা সভাপতি ও মেয়র পরিষদ দেবাশিস কুমার। খোদ তাঁর 85 নম্বর ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের 31 নম্বর ওয়ার্ডেও ফার্স্ট বয় হতে পারেনি তৃণমূল। 70 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ অসীম কুমার বসুর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। একই ছবি 72 নম্বরে তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সির ওয়ার্ডেও তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর ও বড় চেয়ারম্যান জুই বিশ্বাস, সুশান্ত ঘোষ, সুদীপ পল্লে ও সাধনা বসু, সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডেও এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায়ের 64 নম্বর ওয়ার্ডেও ফুটেছে পদ্ম। তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের 48 নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের ওয়ার্ডে এগিয়ে সেই বিজেপি। লোকসভা ভোটের আগে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সেখানেও লোকসভা ভোটের ফলে দেখা যাচ্ছে এগিয়ে গেছে বিজেপি। এটা শুধু কলকাতা শহরে নয়, যে কোনো আরবান এরিয়ায়, যে কোনো শহরতলিতে, আপনি আশেপাশের যে কোনো শহরাঞ্চলে আপনি দেখুন, সমস্ত সল্টলেকেও আপনি দেখুন যে বিভিন্ন ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে আশ্চর্যজনকভাবে তৃণমূলের থেকে। এবং এটার একটাই কথা, যারা একটু শিক্ষিত মানুষ, যারা একটু বেশি খবর রাখেন বিশ্বের, যারা অর্থনৈতিকভাবে অন্যদের থেকে একটু সচ্ছল, যারা 500 আর 1000 কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়নি, তারা সকলেই সরকার বিরোধী এই ভোটে অংশ নিয়েছে।
তবে বামেদের হাতে থাকা কলকাতা পুরসভার 103 ও 92 নম্বর ওয়ার্ডে এবার এগিয়ে গেছে তৃণমূল। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূল কাউন্সিলর ও রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তীর 98 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট। যদিও 98 নম্বর ওয়ার্ডে দলের ফলাফল নিয়ে তৃণমূল সূত্রে দাবি 2019-এর লোকসভা ভোটের তুলনায় এই ওয়ার্ডে তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে। প্রত্যেকটা ভোটের আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। বাংলায় বিধানসভা নির্বাচন বা পুরসভা নির্বাচনে এই সমস্ত ভোটই তৃণমূলের ভোট এবং তৃণমূলের কাছেই ফেরত আসবে। তৃণমূল কংগ্রেসের ভোট বিধানসভায় আরো বেড়ে যাবে এবং এই যে কটি ওয়ার্ডের কথা বলছেন পৌর এলাকায়, সেগুলি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে। সূত্রের খবর, শনিবারই কালীঘাটে বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, বহু দলগুলিতে আমাদের ভোট কমেছে। আমি মনে করি বিধানসভায় এর বদল হবে, কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই প্রতিবেদনের পর একেবারে সরাসরি আলোচনায় যাব। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যেতে চাইবো। এই যে 2024-এর লোকসভা ভোটের ফল বেরোলো, যেখানে একেবারে সবুজ ঝড় বাংলায়, 29টি আসন তৃণমূলের ঘরে, 12টি গেল হচ্ছে বিজেপির ঘরে। কিন্তু কলকাতা পুরসভায়, অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে যদি দেখি, কলকাতা পুরসভায় বিজেপির উত্থান, বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপির এই উত্থান কি বলবে? দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি পৌর নির্বাচন হতো, কলকাতা কর্পোরেশন বা সারা বাংলার পৌর নির্বাচন, তাহলে আপনারা অ্যাকচুয়াল ফলাফলটা দেখতে পেতেন। এরা তো যে স্টেট ইলেকশন মেশিনারিকে দিয়ে ইলেকশন করায়, তাতে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ফোরামে কর্পোরেশন বা পৌরসভাতে কোনো নির্বাচনই করতে দেয় না, পুরোটাই লোটে। সেই কারণে ওরা এই ধরনের পারফরমেন্স করে। আজকে কেন্দ্রীয় নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে যখনই নির্বাচন হয়েছে, আপনি দেখবেন আজকে কলকাতা কর্পোরেশনে প্রায় 144-45টা ওয়ার্ড বা লাস্ট কত সংখ্যা দাঁড়িয়েছে, সেই সংখ্যায় আপনি দেখবেন প্রায় 60 থেকে 70টা ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি জিতেছে। এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড, আজকে 121টা পৌরসভায় নির্বাচন হয়েছে, 100-র উপরে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এবং আপনাকে মনে রাখতে হবে যে পশ্চিমবাংলায় বিধানসভায়ও আমাদের এখন পর্যন্ত যদি 75 জন এমএলএ থাকেন, আমরা জিতেছি প্রায় 90টার কাছাকাছি, 148-এ মেজরিটি। ফলে সেই কারণেই এরা বুঝতে পেরেছেন এবং পেরেছেন বলেই আপনি দেখবেন আজকে আবাসনের মধ্যে ঢুকে এই সমস্ত তাণ্ডব করছেন। আজকে সরাসরি গিয়ে সোহমের শহর এরিয়ায় এই ধরনের আক্রমণ হয়েছে, তার একটাই কারণ ওনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের মানুষদের ওনারা কোনোভাবে আটকাতে পারছেন না। একটু শহরতলিতে চলে যান, লিলুয়া, আপনি দেখবেন ওখানকার এক তৃণমূলের যুবনেতা, সে গিয়ে বড় বড় আবাসনে তালা লাগিয়ে দিয়েছিল। ফলে ভয়ঙ্কর পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যে নিজে রয়েছে, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে বলেই এখন এই ধরনের কথাবার্তা বলা স্টার্ট করে। একদম সূত্র মারফত যা খবর, যে গতকালের যে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বলেছেন বহু দলগুলিতে আমাদের ফল ভালো নয়, বাড়তি নজর দিতে হবে। আমি এখান থেকে দেবনারায়ণদার কাছে যেতে চাইবো। দেবনারায়ণদা, তাহলে কি এই যে শহর কলকাতার নিরিখে আমরা যে ফলাফলটা রাখছি সামনে, তাহলে কি কলকাতা শহর তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ আরো যে সামাজিক প্রকল্প, সেগুলো কি কোনোভাবেই কাজে আসছে না শহর কলকাতায়? জর্জ অরওয়েল 1984 উপন্যাসে এক জায়গায় লিখছে, রিয়ালিটি এক্সিস্ট ইন দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড নাও হোয়ার এলস। বাস্তবতা মানুষের মনে একেবারে বাধা বেঁধে রাখে, বাসা বেঁধে রাখে, অন্য কোথাও নয়। কারণ 2019-এর আমরা বিজেপি পেয়েছিল বিধানসভায় 126টা, নেমে আসলো লোকসভায় 77-এ। লুটলেন তো? না 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 না, এটা লোকসভা বিধানসভা হয়। আমি তোমার সময় বলিনি, আমি ভাই তোমার সময় বলিনি, তোমার ভাই আমাকে বলতে দাও। আমি কি বলেছি, 2019-এ 126টে বিধানসভায় লিড ছিল এই বিজেপি। বিধানসভায় সেটা মানে লোকসভায় সেটা নেমে আসলো কোথায়? মানে বিধানসভায় নেমে আসলো 126টা না, ওই হিসাবে 126টা, ওইটা অনুযায়ী 126টা না। 2019 কথাটা বলতে দাও, 2019-এ 126টা বিধানসভায় লিখছে, বিধানসভায় চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি এখান থেকে একটু শুভময় মন্ত্র আমাদের সঙ্গে রয়েছেন, শুভময়দার কাছে যেতে চাইবো। শুভময়দা, এই আভাস তৃণমূল পেয়েছিল বলেই কি এই যে বিভিন্ন আবাসনগুলিতে, তো উল্টোডাঙ্গারও আবাসনগুলিতে অটো এবং বাইক নিয়ে যে মিছিল হলো, মানে এর ফল কি তাহলে বিধানসভায় দেখা যাবে? দেখুন, এর ফল বিধানসভায় দেখা যাবে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু এখনকার যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় তো ব্যালট মেশানোর মতন কোনো সুবিধে নেই। ফলে একেবারেই জানা যায় যে কোন ইভিএম থেকে কতটা ভোট পাওয়া গেল।
এবার মূল বিষয়টা হচ্ছে এটা গণতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অনুশীলন। কেন? আমরা সবসময়ই চাই যে রাজনৈতিক দল শাসকের ক্ষমতায় বা বেশি আসন পেয়েছে তার কোথায় কোথায় গোলমাল আছে। গণতন্ত্র সবসময় চেষ্টা করে শাসকের বিরোধী কথা বলতে। ঠিক সেই কারণেই যেমন বিজেপি কোন আসনে কম ব্যবধানে জিতেছে আমরা খোঁজার চেষ্টা করছি, মুশকিলটা অন্য জায়গায়। এইটা দেখার পর যারা ভোট দেননি তাদের ওপর যদি কোনো ঝামেলা করা হয়, একইভাবে ধরুন রাজনীতির যদি একটা কর্পোরেটাইজেশন হয় যেখানে প্রত্যেক কাউন্সিলরকে বলা হচ্ছে এত ভোটে না জেতাতে পারলে এই শাস্তি হবে বা এই অঞ্চলে তাহলে টাকা দেয়া হবে না, এই ধরনের আলোচনাগুলো খুব বিপজ্জনক হয়ে যায়। ফলে একদিকে যেমন এই সংখ্যার অনুশীলন গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ, অন্যদিকে শাসক দল যদি আধিপত্যবাদী হন সেক্ষেত্রে অটো বাইক নিয়ে তারা ঢুকে পড়বেন, হইচই করবেন, সাধারণ জনজীবন বিপর্যস্ত হবে। তবে আরেকটি এখানে কৌশলগত দিক আছে, সেটা হচ্ছে কেউ গিয়ে আক্রমণ করলেন, তারপর নেতারা ঠান্ডা করে দিলেন এবং তার মাধ্যমে সেই দল যে ভালো কাজ করছে এটা প্রমাণ করা। ফলে আমি বলবো এক্ষুনি কোরিলেশন না টেনে আগামী দিন অবধি অপেক্ষা করা। গণতন্ত্রের অনুশীলনে প্রমাণ হয়েছে যে যারা যেখানে জিতেছেন তারা কিন্তু যতগুলো ভোট পেয়েছেন তার থেকে অনেক বেশি ভোট তাদের বিরোধীরা পেয়েছে সব মিলিয়ে। এটা কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সত্য। দু এক জায়গায় 7 লক্ষ 10 লক্ষ ভোটে মানুষ জিতেছেন, সেই ভোটগুলো হয়তো জনগণ তাদের উপর বিপুল আশীর্বাদ চাপিয়ে দিয়েছেন বা অন্য কোনো গোলমাল হয়েছে। সাধারণভাবে ভারতবর্ষের যে কোনো নির্বাচনে যারা জেতেন তারা মাইনরিটি ভোট পেয়েই জেতেন, শুধু যিনি জেতেন তিনি আসনটা পান। আমার মনে হয় শাসকরা এবং বিশেষ করে শাসকরা যখন আধিপত্যবাদী হয়ে ওঠেন তখন তাদের এটা মাথায় রাখা উচিত। না হলে খুব তাড়াহুড়ো করে দেবনারায়ণদা যেরকম বলতে গিয়ে লোকসভা বিধানসভা গুলিয়ে গেল, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি তাড়াতাড়ি বলতে গেলে যেরকম হয় সংখ্যা টঙ্কা গুলিয়ে গিয়ে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে শাসক দলের। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন, বাংলার মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার সম্মান বজায় রাখতে হবে। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আরো দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। বাংলার মানুষ যে রায় দিয়েছেন সেজন্য আমরা তাদের কাছে ঋণী। লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়ের পর এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি আলোচনায় যাব, সুমন রায়চৌধুরীর কাছে যাব। সুমন দা, যেরকম আমরা পুরসভার ভোটে দেখতে পেয়েছিলাম ব্যালট বাক্স ভেঙে ফেলা থেকে শুরু করে ব্যালট খেয়ে ফেলা, পুকুরে ছুঁড়ে ফেলা, বিভিন্ন ছবি ধরা পড়েছিল। যেরকম শঙ্কুদেব পণ্ডা বলল যে বিজেপি ভোট দিতে পেরেছে সেই জন্য এরকম একটা ফল হয়েছে, কেন্দ্রীয় বাহিনীও ছিল। বিরোধীরা ভোট দিতে পেরেছে সেজন্য এরকম একটা ফল হয়েছে, কেন্দ্রীয় বাহিনীও ছিল। আপনি কি মনে করেন, সত্যিই কি তাই? দেখুন, বাস্তবতার কথা বলছিলেন না অধ্যাপক দেবনারায়ণ সরকার, বাস্তবতাটা হচ্ছে বাংলায় ভোটটা হয় একটা প্রহসন। বাংলার ভোট মানে হচ্ছে একটা প্রহসন। যে বাংলায় প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়, আমি জানি না 2006 বা 7 সালে যখন আমার বাবা মারা গেল তিনিও 7 সালে বা 8 সালের কোনো নির্বাচনে এসে ভোট দিয়ে গেছেন কিনা, এই ভোটিং প্যাটার্নে বাংলায় নির্বাচন হয়। আর ডায়মন্ড হারবার একটু আগে বাংলার গুন্ডা বাহিনীর প্রধান খোকাবাবুর আপনারা একটা পোস্ট দেখাচ্ছিলেন। খোকাবাবুর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কী ধরনের ছাপ্পা ভোট হয়েছে এবিপি আনন্দ যদি এখন দেখাতে বলে, আমার মোবাইলে সেই ভিডিওটা রেডি রয়েছে। সেই জন্য বাংলায় ভোট হতে দেন না। কুণাল ঘোষ একটু আগে বলছিল মানে কেন্দ্রীয় বাহিনী থাকতেও ছাপ্পা ভোটের অভিযোগ করছেন। প্লিজ 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 আরে প্লিজ এক মিনিট, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি। পার্লামেন্টে না না, দাঁড়ান আমি কেন্দ্রীয় দেবস্মিতা, কেন্দ্রীয় বাহিনী তখনই কাজ করবে যখন স্টেট পুলিশ, রাজ্য প্রশাসন তাদের কাজ করতে দেবে। স্টেট পুলিশ যদি তাদের এরিয়া ডমিনেশন করতে না দেয়, ঠিক মতন রুট মার্চ না করায়, ভোটের দিন গিয়ে নাগরদোলায় চড়িয়ে দেয়, স্কুল বাড়িতে পিকনিক করার ব্যবস্থা করে দেয় এবং বাধ্য করে পিকনিক করতে, তাহলে আপনি কেন্দ্রীয় বাহিনীর থেকে আপনি কি আশা করবেন? মানে আপনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস বাধ্য করেছে? হ্যাঁ, আরে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেয়নি, কেন্দ্রীয় বাহিনী তাহলে গেছে কেন? কেন্দ্রীয় বাহিনীকে যাবে কেন তাহলে? ভোট ফেরত আসবে। আরে আমার কুণাল বাবু আপনারা ভোট লুট করেছেন। Propaganda does not deceive people, it merely helps to deceive themselves. মিথ্যা প্রচার জনগণকে প্রভাব বিস্তার করতে পারে না। যারা বলছে তারা নিজেরাই মিথ্যা প্রচারে নিজেরাই প্রভাব। তাহলে আপনাদের পৌর ওয়ার্ডে আপনারা পিছিয়ে গেল।
আপনাদের পৌরপিতাদের ওয়ার্ডে আপনারা পিছিয়ে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে আপনার জেলা সভাপতি বিধানসভায় আপনারা পিছিয়ে কেন? এক লাইন বলতে যাই দেবনারায়ণ 12 লক্ষ ভোট, সুতরাং আরো 10 জন 7 লক্ষ খোকাবাবু জিতেছে। 7 লক্ষ ভোটে খোকাবাবু জিতেছে সারা ভারতে 7 লক্ষ ভোটে, তার মধ্যে 4 লক্ষ ভোট জল, তার মধ্যে 4 লক্ষ ভোট জল। আমি কি এক লাইন ওয়ালা একেবারে এই নিয়ে চাপানোতরা চলছে, রবীন্দ্রনাথ বাবুরও রিঅ্যাকশন নেব। ঠিক যে আলোচনায় আমরা ছিলাম যে কলকাতার দুটি আসনে তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 45টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যেতে চাইবো। রবীন্দ্রনাথ বাবু, আমরা জানি যে লোকসভা ভোটের ইস্যু আলাদা, বিধানসভা ভোটের ইস্যু আলাদা, পঞ্চায়েত এবং পুরসভা তাদের সেই ভোটেরও ইস্যু আলাদা, কিন্তু একটা প্রশ্ন, 2019-এ লোকসভা ভোটের ফলাফলের নিরিখে আমরা দেখেছিলাম যে কটি বিধানসভাতে এগিয়েছিল বিজেপি, 2021-এ ফলাফল পুরো ঘুরে গেল। এক্ষেত্রেও কি তাই হবে, নাকি এই যে বিজেপির উত্থান 2024-এর লোকসভা ভোটের নিরিখে, এই যে বিজেপির উত্থান কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে, সেটা বজায় থাকবে? প্রথমে একটা কথা বলি যে বসিরহাট এবং ডায়মন্ড হারবারের যে আসনগুলোতে নির্বাচনের সময় বিভিন্ন ফুটেজ এখানে এবিপি চ্যানেলে আমরা দেখেছিলাম, তা থেকে মনে হচ্ছে বেশ কিছু সংখ্যক মানুষ ভোট দিতে পারেননি। তাদের পুলিশ সহযোগিতা দেওয়া সত্ত্বেও তারা বলেছে আপনারা চলে গেলে কি হবে, সুতরাং আমরা যাব না। কিন্তু বাই অ্যান্ড লার্জ ওই দুটোকে বাদ দিলেও 40টা আসনে কিন্তু সমস্ত বিরোধীরা আজকে কি বলছেন সেটার কথা ছেড়ে দিন, ফেয়ার এবং একটা পিসফুল ইলেকশন হয়েছে, এটা সবাই মেনে নিয়েছে। সুতরাং তার মধ্যে কোথায় কি এজেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওগুলো বলে লাভ নেই। তাহলে আমি যদি সেইটা ধরি, এটা যদি কারেক্ট একটা এস্টিমেশন পাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কলকাতা নয়, সমস্ত আরবান এরিয়া, মালদা, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, সমস্ত আরবান এলাকাতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে, বিজেপি এগিয়ে গেছে। এটা দুটো কারণ আমার মনে হয়েছে। একটা যে কংগ্রেসের একটা রুরাল গ্রামীণ এলাকাতে তাদের যে ভোটটা ছিল তারা অনেকটা ধরে রাখতে পেরেছে, কিন্তু শহরাঞ্চলে যে ভোট ছিল সেই ভোটটা তারা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং সেটা গেছে কিন্তু বিজেপির ঝুলিতে, সেটা অন্য কোথাও তৃণমূলের ঝুলিতে যায়নি। আর দ্বিতীয়, এইটা যে কেন গেল এটার ক্ষেত্রে একটা এই সমস্ত এলাকার দুর্নীতির ব্যাপারে অনেক বেশি সচেতন হয়েছিল, সেখানকার মানুষের অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছে মনে হয়েছে, অর্থাৎ তারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কিছু দ্বারা প্রভাবিত হয়নি, তাদের মনে হয়েছে তাদের ছেলেমেয়েদের চাকরিটা অনেক বেশি দরকার। অর্থাৎ এই জায়গাতে দুর্নীতি একটা, শহরাঞ্চলে দুর্নীতি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে দুর্নীতি ইস্যুটা কিন্তু রুরাল এলাকাতে অনেক কোনোভাবেই প্রভাবিত করেনি। অর্থাৎ এমনকি যদি ইলেকশন বন্ডের কথা, ইলেকট্রাল বন্ডের কথাও বলেন, সেটা আরবান অঞ্চলে যারা শিক্ষিত লোক তাদের মধ্যে যেভাবে প্রভাব ফেলেছে সেটা রুরাল অঞ্চলে এই প্রভাবটা ফেলেনি। আমার ধারণা ভবিষ্যতে যদি তৃণমূলকে এই ওয়ার্ডগুলোতে এগোতে হয় তাহলে এই দুর্নীতির জায়গাটা তাদের বিশেষ নজর দিতে হবে এবং দুর্নীতির থেকে কিভাবে বেরিয়ে আসা যায় মানুষকে সেইটার উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার বা আলোচনা পর্যালোচনা করতে গিয়ে কোথাও গিয়ে সেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে। অন্যদিকে তৃণমূল নেতা অর্থাৎ বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী, তিনি যে গতকাল যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে মারধরের ঘটনা গত শুক্রবার, গাড়ি পার্কিং নিয়ে একটা ঝামেলা, সেখান থেকে যে মারধরের ঘটনা হোটেল মালিককে, তাতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এবার দ্বিতীয় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, দেখুন। অভিযোগ পাল্টা অভিযোগ, এফআইআর পাল্টা এফআইআর। নিউটাউনের রেস্তোরাঁয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মস্তানি ও মালিককে মারধরের ঘটনায় এবার সামনে এলো দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ। শনিবার থানায় গিয়ে সোহম ও তার নিরাপত্তারক্ষী দাবি করেন যে সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়েছে তার রেস্তোরাঁর ভিতরের, কিন্তু যেখানে তাদের মারধর করা হয়েছে সেই পার্কিং লটের ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা, তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে। গালাগালি দিচ্ছে, আমাদের নেতাকে গালাগালি দিয়েছে, তখনই ইভেন্ট আউট অফ আওয়ার কন্ট্রোল। এই প্রেক্ষিতে রবিবার পার্কিং লটের ফুটেজ প্রকাশ্যে আনেন রেস্তোরাঁ মালিক। তাতে দেখা যাচ্ছে রাত তখন 8টা 13 মিনিট, পার্কিং এ ঢুকছে একটি গাড়ি। অভিযোগ সোহমের ইউনিটের গাড়ির জন্য ওই গাড়ির ঢুকতে সমস্যা হয়। রেস্তোরাঁ মালিকের দাবি রাত 8টা 15 থেকে 17 পর্যন্ত বারবার গাড়িটি সরিয়ে নিতে বলা হয়। সোহমের নিরাপত্তারক্ষীকেও গাড়িটি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক। এরপরই শুরু হয় বিবাদ। অভিযোগ ধাক্কাধাক্কি করে কেড়ে নেওয়া হয় মালিকের মোবাইল ফোন। ছাদ থেকে নেমে ভেতরে তাকে মারধর করেন সোহম।
এই সিসিটিভি ক্যামেরা যেটা বাইরের দিকে রয়েছে, যেটা হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা 3 বলে উল্লেখ করেছে, সোম চক্রবর্তী বারংবার দাবি করছিলেন যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা বাইরে রয়েছে রেস্তোরাঁর সামনে, সেই রেস্তোরাঁর সামনের পার্কিং লটের সামনে যে সিসিটিভি ফুটেজ সেটা প্রকাশ করা হোক। এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে। পার্কিং জোনে ওনার নিরাপত্তারক্ষীরা আমাদের ছেলেদের কিভাবে হেনস্থা করেছে সেটা পরিষ্কার ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সঙ্গে আপনি এটাও পেয়ে যাবেন ওইখানে আমাকেও যখন আমি ওনার ছেলেরা তাণ্ডব চালাচ্ছিল, আমি ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে আমার গায়ে হাত দিয়েছে কিভাবে। রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষের পর শনিবার রাতে রেস্তোরাঁর মালিক ও সোহমের বিরুদ্ধে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন। মালিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন সোহমের নিরাপত্তারক্ষী। পুলিশ নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে রেস্টুরেন্টে গিয়েছেন। আমাদের রেস্টুরেন্টে একটা প্রাইভেট ডাইনিং এরিয়া আছে, ওইখানে বসে আমাদের ম্যানেজার যে ছিলেন ওকে বলেছেন যে বারবার প্রেশার আসছে, আপনাদের লিখিত কিছু করতে হবে। প্রাণে মেরে দেওয়ার হুমকি আছে, আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধর হুমকি আছে। যেভাবে আমাকে ধাক্কা মেরেছে, আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইনজুরি হয়ে মারা যেতে পারতাম, অনেক কিছুই হতে পারত। শুক্রবার রাতে শুটিং চলছিল রেস্তোরাঁর ছাদে। নিচে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা। মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। আমি একদমই ক্ষমাপ্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিল, হয়তো আমাকে নিজেকে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল। এটা একান্তই আমার নিজের দায়, এর সঙ্গে কিন্তু তৃণমূল পার্টির কোনো রকম দায়বদ্ধতা নেই। দাদাগিরির জন্য ক্ষমা চাইলেও পাল্টা অভিযোগ কেন দায়ের করলেন অভিনেতা? পাল্টা ছাপ তৈরির চেষ্টা, উঠছে প্রশ্ন। তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রতিক্রিয়ার জন্য এদিন বারবার চেষ্টা করা হলেও সোহমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। হিন্দোল দে, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে সরাসরি শুভময়দার কাছ থেকেই জানতে চাইবো, শুভময়দা, যদি কোনো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতো সেই সময়, যা ছবি আমরা দেখেছি, তাহলে তিনি পুলিশের কাছে যেতে পারতেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারতেন। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পরে, কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি একজন সাধারণ মানুষের গায়ে হাত তুললেন, কিভাবে লাথি মারলেন, ঘুষি মারলেন, চড় মারলেন তিনি, এবং সেখানে সোহম চক্রবর্তী তিনি নিজে স্বীকারও করে নিয়েছেন পরে যে তিনি এই কাজ করেছেন, ক্ষমা চেয়েছেন, তারপরেও তিনি সেই হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, তাহলে কি পাল্টা চাপ তৈরির চেষ্টা? দুটি বিষয় বুঝতে হবে। একজন ব্যক্তি মানুষ, অর্থাৎ একজন সাধারণ মানুষ, তিনি ঝগড়াঝাঁটি করছেন, তার যা ইম্প্যাক্ট, আর একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশেষ করে শাসক দলের যখন তিনি সেটা করছেন, সেটাকে বলা হয় আধিপত্যবাদ। আমরা বারবার যে আলোচনাটা এই গণতান্ত্রিক প্রেক্ষিতে করি, সংসদীয় গণতন্ত্রে করি, যে আজকে একজন মানুষের সঙ্গে একজন মানুষের মাথা গরম হয়ে অশান্তি হতেই পারে, কিন্তু আধিপত্যবাদের সমস্যা কি? আজকে ওই হোটেল মালিক, যেহেতু তার বিরুদ্ধে যার সঙ্গে লড়াই করতে হচ্ছে তিনি শাসক দলের একজন এমএলএ, সুতরাং তিনি সঠিক বিচার পাবেন কিনা। অর্থাৎ একেবারে দেশে গণতন্ত্র থাকলেও কিন্তু মানুষ অত্যন্ত শঙ্কিত যে যারা জনগণের মাধ্যমে ক্ষমতা হাতে পেয়েছেন তারা একটা আধিপত্যবাদের প্রকাশ দেখাতে পারেন, এবং এই জায়গাতেই জনপ্রতিনিধিকে সাবধান থাকতে হবে। একটা যুক্তিতেই খুব গোলমাল হচ্ছে, সেটা হচ্ছে উনি বারবার বলছেন উল্টো দিকের মানুষগুলো তার নেতার নামে কিছু খারাপ কথা বলেছে। এটা মানতে হবে যে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যেটা চীন বা উত্তর কোরিয়ায় বলতে গেলে গলা কেটে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা জননেতাদের সম্পর্কে অনেক সময় নেতিবাচক কথা বলার একটা জায়গা পাই। অবশ্যই অশ্লীল কথা বলার কোনো যুক্তি নেই, সেটা মেনে নেওয়া যায় না, তার জন্য উনি থানায় যেতে পারতেন। কিন্তু মোটের ওপর রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, ভোটে জিতেছেন, সেই সময় এই আলোচনা আপনার দলের আধিপত্যবাদকেই প্রকাশ করে। দলকে সতর্ক হওয়া দরকার। শঙ্কুদেব পণ্ডা, এটা কোথাও গিয়ে যা যা ছবি এখনো পর্যন্ত প্রকাশ পেয়েছে, এবং সোম চক্রবর্তী তিনি আবার পাল্টা অভিযোগও দায়ের করেছেন এই হোটেল মালিকের বিরুদ্ধে, কোথাও গিয়ে কি ক্ষমতার দম্ভ? দেখুন, ক্ষমতার দম্ভ নয়, এটা ক্ষমতার অপপ্রয়োগ। আমি সরাসরি নির্দিষ্ট করে অভিযোগ করছি, সোহমের নাম নিয়ে করছি। ও হচ্ছে চণ্ডীপুরের এমএলএ, আপনারা খবর নিন, ওর পিএ ছিল মনীষ, ওকে 2 বছর পুলিশকে ম্যানিপুলেট করে মিথ্যে গাঁজা কেসে জেল কাটিয়েছে।
ও ওখানে হচ্ছে মালয়েশিয়ার এক ব্যবসায়ী এসেছিল, চুলের ব্যবসায়ী, তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে রেখেছিল। স্পেসিফিক কমপ্লেন করছি, 16 জন লোক অ্যারেস্ট হয়েছে, ও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ও এবারে নির্বাচনে চণ্ডীপুরে কেন যায়নি খবর নিন। ও সিজেন্ড ক্রিমিনাল, এখনো পর্যন্ত পুলিশ ওর কলার টেনে নিয়ে গিয়ে তদন্ত করেনি কেন? আমাদের প্রশ্ন, কেন ওকে গ্রেপ্তার করা হবে না? তৃণমূল কংগ্রেস স্ট্যান্ড ক্লিয়ার করুক। বারবার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওকে বলেছে যে ওর নামে কেউ কিছু বললে ওইভাবে গিয়ে কলার ধরে মারতে? আমি জানতে চাই। তৃণমূল যদি ব্যবস্থা না নেয় তাহলে তো প্রমাণিত হবে যে ওর দ্বারা অ্যাপয়েন্টেড পার্সন যারা গিয়ে এইভাবে কলার ধরে মারধর করবে। একটা সাধারণ ব্যবসায়ী, তার ক্ষমতা আছে, সে ওই ধরনের কথা বলবে, সে নিজে বলছে সে তৃণমূল করে। একটা সীমা থাকা উচিত। যে ধরনের গুন্ডামি, যে ধরনের অ্যাপ্রোচ, এবং আমি আপনাকে বলছি আপনি মন্দারমণি, শঙ্করপুর এসব হোটেলে গিয়ে খবর নিন ও এর আগে একাধিক গুন্ডামো করেছে কিনা। আমি সরাসরি অভিযোগ করছি। আজকে আমাদের চাঁদনি চক, এই আমাদের এই যে চাইনিজ খাবারের যেটা আছে সায়েন্স সিটির কাছে, সেখানে গন্ডগোলেও জড়িয়ে পড়েছিল গভীর রাতে কলকাতা পুলিশের এরিয়ায়। একদম সিজেন্ড ক্রিমিনাল, তারপরে ওকে প্রমোট করে যাচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি। এবং আমি দেবনানন্দার কাছে যাবেন, আমি সম্মান রেখে, দেবনানন্দা বিশিষ্ট মানুষ, উনি বলুন যে সিপি গতকাল থেকে 4 বার করে ডেকে বলছে কেস সেটেল করে নাও। একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনারা খবর করেছেন, তার প্রায় 48 ঘন্টা পর গিয়ে ও একটা কাউন্টার কমপ্লেন করছে, লোকের বুঝতে বাকি থাকে, ওকে অ্যারেস্ট না করে নাটক হচ্ছে। মানে হ্যাঁ, সব জায়গায় এই কথাটা বললে শঙ্কুর খুব ভালো লাগে। অন্য নিজেদের আপনি দেবনানন্দা সমর্থন করেন মোটেই। আমাকে বলি, প্রশ্ন হচ্ছে প্রথম বক্তব্য হচ্ছে সমর্থন তো প্রশ্নই না, যে সব থেকে দোষ কার হয়। একটু আগে শুভময় হয়তো বলছিল যে প্রশ্ন যার যে বেশি ক্ষমতা ধরে, যার পরে মানুষ বেশি বিশ্বাস রাখে, সে যদি আইন ক্ষমতায় অপব্যবহার করে সেইটা সব থেকে বেশি অন্যায়। সাধারণ মানুষ যেটা চড় মারত তার থেকে যদি একজন পার্লামেন্টারিয়ান বা বিধানসভার কোনো সদস্য বা আমার মতো লোকও যদি কোনো জায়গায় চড় মারে, সেইটা সব থেকে বেশি অপরাধ। সুতরাং নিন্দার কোনো ভাষা নেই। এবং আমি ব্যক্তিগত চাইব সত্যিকার বিচার হয়ে তার শাস্তির যদি প্রয়োজন হয়। কিন্তু আমার একটা বক্তব্য আছে, যে আজকে বড় বড় কথা বলছে, আজকে সারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেভাবে সেখানে হয় না, এমনকি তন্ময়বাবু একজনকে ধাক্কা দিল, সেখানে কোনো বিচার হলো না। রেস্তোরাঁয় যখন এই ঘটনা ঘটে, তারপর যখন সোম চক্রবর্তীর সঙ্গে কথা বলা হয়, তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলায় তিনি এই কাজ করেছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন সে কে। কিন্তু আমার এখান থেকে একেবারে প্রশ্ন, সুমনদার কাছে যাব আমি। সুমনদা, মানে সে কে সেটা বোঝানোর জন্য কোথাও গিয়ে লাথি, ঘুষি, চড় মারতে হবে? হ্যাঁ, মানে এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস করতে হলে খোকাবাবুকে স্বামী বিবেকানন্দ ভাবতে হবে, রামকৃষ্ণ পরমহংসদেব ভাবতে হবে, এবং খোকাবাবুকে খুশি রাখার জন্যে মানুষকে শারীরিক আক্রমণও করতে হবে প্রয়োজনে। একটা কথা আমি বলি, দেখুন, শিল্পীরা রাজনীতিতে এসছে বহুদিন ধরে, ভারতীয় রাজনীতিতে শিল্পীরা এসছেন, জনপ্রতিনিধি হয়েছেন। আপনাদের হয়তো খেয়াল আছে, সুনীল দার থেকে রাজেশ খান্নার থেকে গোবিন্দা, আমরা প্রত্যেককে দেখেছি জনপ্রতিনিধি হয়েছে, কিন্তু কখনো আমরা দেখিনি যে রাজনীতির যে ব্ল্যাক সাইডগুলো আছে তার সঙ্গে নিজেরা নিজেদের জীবনকে সম্পৃক্ত করে ফেলেছেন। আজকে সোহমের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? শিল্পী যেভাবে কলার ধরলো, আপনারাই দেখাচ্ছেন সিসিটিভি ফুটেজে, যেভাবে কলার ধরলো হোটেল রেস্তোরাঁর মালিক বা ম্যানেজারের, সেটা ঠিক আমি বুঝতে পারলাম না এই মুহূর্তে, সেটা কোনো শিল্পী সত্তাকে প্রমাণ করে। বোঝা যায় যে সোহম একদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিল। অত্যন্ত লজ্জার বিষয়, একজন জনপ্রতিনিধি হতে পারে, সে হয়তো তার নেতা সম্বন্ধে দুটো খারাপ কথা বলেছে, আপনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন। একদম রবীন্দ্রনাথ কাছে যাব। রবীন্দ্রনাথ, কোথাও গিয়ে আমরা দেখেছি বিরোধীদের ক্ষেত্রে যখনই কোনো অভিযোগ আসে বিরোধীদের বিরুদ্ধে, সে সন্দেশখালীর ঘটনায় আমরা যদি দেখি, নিরাপদ সর্দার হোক বা বিজেপির কোনো নেতা, সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পদক্ষেপ নেয়। এখানে যখন সোহম চক্রবর্তী তিনি নিজে স্বীকার করছেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন, তারপরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এখানে প্রথম একটা কথা বলে শুরু করি, এই ধরনের এমএলএরা এই তৃণমূলের লায়াবিলিটি। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইচ্ছা করে উনি নিচ্ছেন, বারবার নিচ্ছেন, তৃণমূল দলের নাম নিচ্ছেন নিজেকে বাঁচানোর জন্য।
করলেন গুন্ডামি উনি, লোকটাকে মারলেন উনি, তারপরে উনি বলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে বলেছিলেন যে তুমি গিয়ে মেরে এসো। সুতরাং এগুলো হচ্ছে ইচ্ছা করে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা। এখন পুলিশ যখনই এইরকম নেম ড্রপিং হয়, বিশেষত তিনি যখন এমএলএ থাকেন, তখন আমাদের পশ্চিমবঙ্গে এটা দেখাই গেছে যে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। যখনই বিরোধী দল তখনই লাফ দিয়ে জাম্প করে গিয়ে একবারে স্প্রিঙ্গিং টাইগারের মতো ছুটে গিয়ে তাদের কলার চেপে ধরে, আর যখনই যেটা বিরোধী দল তখনই তারা ফাইল নিয়ে একবারে টেবিলের তলায় ঢুকে পড়ে। সুতরাং এই পুলিশের যে ক্যারেক্টার, এটা বদল কোনো হওয়া মুশকিল। তবে মিডিয়ার রোলের জন্য, মিডিয়ার ভূমিকার জন্য দেরিতে হলেও ওই লোক সৌম্য চক্রবর্তীর মতো, মানে আমি বলবো দুষ্কৃতী, তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এবং একটা এফআইআর পুলিশ একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ, এফআইআর পাল্টা এফআইআর, এবং এর জল কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে। আজকের ছক ভাঙা ছটা এখানেই শেষ করছি।